সময়টা 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা। রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতে বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। ঘটনার এত বছর পরে এসে সকলের মনে এখন একটাই প্রশ্ন, ওই ভয়ঙ্কর ঘটনার মাস্টারমাইন্ড কে? এখন প্রশ্ন হলো, কি হয়েছিল এই বিদ্রোহে? কেন বাংলাদেশ সরকার কিংবা সেনাবাহিনী বিদ্রোহের দমন করতে সেনা সদস্য পাঠাতে সক্ষম হয়নি? এই বিদ্রোহে ভারতের কি ভূমিকা ছিল? আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ভূমিকায় কি ছিল? কেন এই হত্যা মামলার তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হলো না? সেনাবাহিনী থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরও বিডিআররা বেশ কিছু জায়গায় সেনাবাহিনীর থেকে কম সুযোগ সুবিধা পেত। মূলত জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ না থাকা, রেশন বৈষম্য, ডালভাত কর্মসূচির নামে টাকা আত্মসাতের অভিযোগ সহ নানা বিষয়ে বিডিআরের মধ্যে অসন্তোষ ছিল অনেক আগে থেকেই। 24 ফেব্রুয়ারি 2009 পুরো বিডিআর এলাকায় একটু অতিরঞ্জিত মিথ্যা খবর প্রচার হয়ে যায়। তা হচ্ছে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ নাকি বিডিআরদের ডালভাত কর্মসূচির থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন। মূলত এই খবরের সত্য মিথ্যা যাচাই না করেই বেশ কিছু বিডিআর সদস্য বিদ্রোহে অংশগ্রহণ করে। 25 ফেব্রুয়ারি 2009 সালে পিলখানার দরবার হলে হাজির 2560 জন বিডিআর জওয়ান। সকাল 9টা 5 মিনিট পিলখানা দরবারে হাজির হন বিডিআরের তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ। 9টা 30-এর বক্তব্য দেওয়া শুরু করেন মেজর জেনারেল শাকিল আহমেদ। ওই সময় অস্ত্র হাতে মঞ্চে উঠে পড়েন সিপাহী মঈনকে ধরে ফেলে শাকিল আহমেদের আশপাশে থাকা সেনা কর্মকর্তারা। পরিকল্পনা অনুযায়ী বিডিআরদের জওয়ানরা পিলখানার দরবার হলের বাহিরে চলে যায়। শুরু হয় বিক্ষিপ্তভাবে ছোটাছুটি এবং গোলাগুলি শুরু হয় পিলখানার ভেতরে বিডিআর বিদ্রোহ। তখন তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদকে পিলখানা জরুরি সেনা পাঠাতে অনুরোধ করেন। এরপর ফোন করেন র্যাবের ডিজিকে, সেখানেও সাহায্য চাওয়া হয়। এরপর জেনারেল শাকিল ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কাছেও চাওয়া হয় সাহায্য। মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অন্যান্য সেনা অফিসাররা। অন্যদিকে পরিস্থিতি আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। সময় বাড়ার সাথে সাথে 10টা 20 মিনিটে শাকিল আহমেদ জানতে চায় কেউ কোনো সাহায্য পাঠাচ্ছে কিনা, কিন্তু কোনো সারা শব্দ নেই। অন্যদিকে 10টা 40 মিনিট অস্ত্র হাতে দরবার হলের ভিতরে প্রবেশ করে খুনিরা। তারা সেনা অফিসারদের তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। অফিসারদের ব্যাচ খুলে নিয়ে তাদেরকে বিভিন্ন আদেশ দিতে থাকে। 10টা 42 মিনিটে খুনিরা একদম কাছ থেকে মেজর জেনারেল শাকিল আহমেদ আর তার অনুগত সেনা অফিসারদের গুলি করে হত্যা করে। শুরু হয় ভয়ঙ্কর হত্যাকাণ্ড। কোনো যুদ্ধক্ষেত্র নয় কিংবা কোনো দুর্গম এলাকা নয়, স্বয়ং রাজধানীতে দিনের আলোতে প্রকাশ্যে একের পর এক কর্নেল, মেজর, ব্রিগেডিয়ার পদবীর বড় বড় সেনা অফিসারদের রক্তে ভিজে যেতে থাকে পিলখানার মাঠ। খুনিদের হাত থেকে নিজেদের সহকর্মীদের উদ্ধার করতে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে পিলখানার বাহিরে সকাল 10টার মধ্যে পৌঁছে যায় 5 শতাধিক সেনা কর্মকর্তা। সেই সাথে পৌঁছে যায় র্যাব সদস্যরাও। আকাশপথে হেলিকপ্টার ও বিমান প্রস্তুত হয়ে যায় আটকে পড়া সেনা অফিসারদের হেফাজত করার জন্য। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকলো সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী। তাদেরকে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি কোনো এক অজানা রহস্যে। তাদের পাল্টা হামলা করার অনুমতি দেওয়া হয়নি। প্রশ্ন হচ্ছে, কি সেই রহস্য? এই রহস্য সম্পর্কে তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের বক্তব্য এবং ভারতের বিখ্যাত লেখক অবিনাশ পালিওয়ালের লেখা বই ইন্ডিয়াস নিয়ার ইস্ট নিউ জার্নি বইতে দেওয়া হয়েছিল। অবিনাশ পালিওয়ালের লেখা বই থেকে জানা যায় তৎকালীন সেনা প্রধানকে ভারত হুমকি দিয়েছিল যাতে তারা বিডিআর বিদ্রোহে কোনো প্রকার সেনা অভিযান না চালায়। এতে করে শেখ হাসিনার ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। এমনকি বিডিআর বিদ্রোহ শেখ হাসিনাকে উদ্ধারে প্যারাট্রুপার প্রস্তুত রেখেছিল ভারত। সেই বইতে আরো উল্লেখ আছে ভারতের উলাইকুন্ডার পাশাপাশি জয়হাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত রাখা হয়েছিল। সে সময় নির্দেশ এলিয়ে ভারতীয় সেনারা 3 দিক থেকে বাংলাদেশে প্রবেশ করতে। উদ্দেশ্য ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দর দখলে নেয়া। পরবর্তীতে প্রধানমন্ত্রী বাসভবন, গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে হাসিনাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হতো। মূলত ভারতের এই হুমকির জন্যই জেনারেল মঈনুদ্দিন আহমেদ অনেকটা অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিলেন এবং ভিতরে অবস্থিত সেনা অফিসারদের উদ্ধারের জন্য কোনো প্রকার সেনা অভিযান চালাননি। অন্যদিকে বেলা 11টায় শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীরা মিলে সিদ্ধান্ত নেয় বিদ্রোহীদের সাথে আলাপ আলোচনা হবে। বেলা 1টার দিকে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং আজমকে পাঠানো হয় বিদ্রোহীদের সাথে কথা বলার জন্য। বেলা 3টার দিকে অফিসার তাহিদের নেতৃত্বে 14 সদস্যের বিদ্রোহী দলের সাথে আলোচনা শুরু হয়। হোটেল শেরাটন থেকে বিদ্রোহীদের জন্য সিদ্ধান্ত হয় তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে এবং বিডিআর এর সুযোগ সুবিধা বাড়ানো হবে। অথচ আওয়ামী লীগ প্রধান ও তৎকালীন প্রধানমন্ত্রী একবারও জানতে চাননি ভিতরে আটকা পড়া সেনা অফিসারদের কি খবর, এখন তাদের কি
একই পরিস্থিতি। রাতে পিলখানা গিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পুলিশের আইজি নূর মোহাম্মদ তারা কিছু বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্র গোলা বারুদ নিয়ে আসলেও ভিতরে সেনা অফিসারদের পরিবারে উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থাই নেননি। কথিত আছে ওই রাতে নানক তাপস আজমের প্রত্যক্ষ সহযোগিতায় বেশ কিছু খুনি বিডিআর সদস্য পিলখানা থেকে নিরাপদ দূরত্বে চলে যায়। তবে এই কথাটা কতটা সত্য নাকি বানোয়াট সে সম্পর্কে আজও নিশ্চিত হওয়া যায়নি। 25 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর একের পর এক গণকবর উদ্ধার হতে থাকে। কোনো সেনা অফিসারদের মরদেহ পড়ে থাকে নর্দমা ড্রেনে। এসব সেনা অফিসারদের পরিবারের কান্না ভারী হয়ে ওঠে বাংলার আকাশ বাতাস। ঠিক তার কয়দিন পর বিক্ষিপ্ত সেনা অফিসারদের সামাল দিতে ক্যান্টনমেন্ট যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সব সেনা কর্মকর্তারা শেখ হাসিনাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেছিল। কেন শেখ হাসিনা পিলখানা আটক অফিসারদের উদ্ধার করার জন্য কোনো প্রকার ব্যবস্থা নিল না? সেখানে এই ধরনের প্রশ্ন যারা করেছিল তাদের প্রত্যেকে কয়েক মাস পর সেনাবাহিনী থেকে চাকরুচ্যুত করা হয়, কাউকে করা হয় গ্রেফতার। শর্ত সাপেক্ষের বেড়াজালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত হয় 3টি তদন্ত কমিটি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের অধীনে সামরিক তদন্ত কমিটি আর আনিসুজ্জামানের নেতৃত্বে বেসামরিক তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয় হচ্ছে এই 2 তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে প্রকাশ করা হয়নি। আবার কি কারণে তদন্ত রিপোর্ট 2টি আলোর মুখ দেখেনি তা আজও রহস্য। অন্যদিকে আওয়ামী লীগ পক্ষের এসপি বলে পরিচিত আব্দুল কাহার আখন্দের অধীনে একটি তদন্ত করা হয়। সেখানে রহস্য হলো আব্দুল কাহার আখন্দ আওয়ামী লীগ বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করে থাকে। 21 আগস্ট গ্রেনেড হামলা, শেখ মুজিবের কাণ্ড, পিলখানা বিদ্রোহ এ সকল বিষয় তদন্ত করেছিল আব্দুল কাহার আখন্দ। তবে যথারীতি সকল তদন্ত রিপোর্টে সে বিএনপি এবং প্রতিপক্ষ রাজনীতিবিদদের উপর সকল দোষ চাপিয়ে দেয়। বিডিআর বিদ্রোহ নিয়ে আজও জনমনে একটাই প্রশ্ন, কেন মেজর জেনারেল শাকিলের অনুরোধের পরেও কোনো প্রকার সামরিক উদ্ধার অভিযান চালানো হয়নি? কেন এই ঘটনার পরিপূর্ণ তদন্ত রিপোর্ট জনমানবের সামনে প্রকাশ করা হয়নি? তবে সব মিলে এখন প্রশ্ন হলো, বর্তমান অন্তর্বর্তী সরকারের গঠন করা পিলখানা যে তদন্ত কমিশন, সে তদন্ত কমিশনের মাধ্যমে কি পরিপূর্ণ এবং স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ পাবে? এবং সেই সাথে সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিশনের দেয়া প্রতিবেদন অনুযায়ী সঠিক বিচার পাবে পিলখানা কাণ্ডের ভুক্তভোগী পরিবারগুলো? আর এমন আকাঙ্ক্ষাই এখন দেশের মানুষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।